Assalamu alaikum student. In today's video, we will be talking about some practices on tag question. You know, in last class, আমরা ট্যাগ কোয়েশনের কতগুলো রুলস রেগুলেশন নিয়ে কথা বলেছিলাম আর আজকের ক্লাসে আমরা কতগুলো সমস্যার সমাধান করব ওই রুলস রেগুলেশনগুলো ফলো করে। এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা সমস্যার সমাধান করার জন্য নিয়মকানুন শিখি, আবার নিয়মকানুন চর্চা করে করে সমস্যাগুলো আমাদের মধ্যে আত্মস্থ করি। তো আপনি যখন গ্রামাটিক্যাল কোনো একটা কোয়েশন সলভ করছেন তখন যেই কোয়েশনটার সলিউশন আছে তার অবশ্যই একটা নিয়মকানুন আছে। তো আজকের ক্লাসে আমি আপনাকে দেখাই দিব কতগুলো সমস্যা কিভাবে নিয়ম প্রয়োগ করে করে সমাধান করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আই উড লাইক টু মেনশন রুবা ইজ আ গার্ল। তো আমি শর্টকাট আপনাকে জানিয়ে দিতে চাই, আমরা যখন ট্যাগ কোয়েশন করব তখন স্ট্রাকচার হলো প্রত্যেকটা ট্যাগের আগে অক্সিলারি ভার্ব লাগে, তারপরে তার সাথে শর্টকাট নট যোগ করতে হয়, তারপরে সাবজেক্ট লিখতে হয়, কোয়েশ্চেন মার্ক দিতে হয়। এখন এই নটটা কখনো হয় কখনো বা হয় না, যেমন এভি প্লাস সাবজেক্ট তারপরে কোয়েশ্চেন মার্ক দিতে হয়, দুটো স্টাইলে হয়। এই যে দুটো স্টাইলের কথা আমরা গত ক্লাসে শিখেছিলাম। বাক্যটা যদি পজিটিভ হয় তাহলে আমরা নেগেটিভ ট্যাগ গঠন করব, আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা পজিটিভ ট্যাগ গঠন করব। এই যে দেখুন বলা আছে যে রুবা ইজ আ গার্ল, এটা একটা পজিটিভ বাক্য। তো এই বাক্যটা থেকে যখন আমি ট্যাগ গঠন করব তখন আমাকে কি করা লাগবে? প্রথমত ইজ লিখতে হবে। রুবা ইজ এ গার্ল এটার ট্যাগ কোয়েশন যদি আমরা করি তাহলে সবার আগে আমার কি লাগবে? ইজ লাগবে। তো আমি ইজ দিলাম। এখন পজিটিভ বাক্য হওয়ার কারণে ইজ লেখার পরে এর সাথে শর্টকাট নট যোগ করতে হবে, ইজেন্ট। আর রুবা একটা মেয়ে মানুষ, এই জন্য আমাকে লিখতে হবে যে শি কোয়েশ্চেন মার্ক। তাহলে রুবা ইজ এ গার্ল এটা ট্যাগ কোয়েশন হচ্ছে ইজেন্ট শি। কোন নিয়মের পার্সপেক্টিভ থেকে এটা হলো? যদি কোনো একটা বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে ওই সাহায্যকারী ভার্বটা দিয়ে ট্যাগ গঠন করতে হয়। বাক্যটা যদি পজিটিভ হয় তাহলে তার সাথে নট যোগ করতে হয় আর সাবজেক্টের প্রোনাউন লিখতে হয়। তো রুবা একটা গার্ল এই জন্য আমরা শি লিখছি। কোনো ছেলে মানুষ হলে আমরা হি লিখবো, আর কোনো বস্তুবাচক কোনো কিছু ইতর প্রাণী হলে আমরা ইট লিখবো, বহু বচনে দে লিখবো। এই তো রুলস। তা আসুন দ্বিতীয় নম্বর নিয়মে যাওয়া যাক। বলা আছে যে রূপক হেল্পস মি, এই বাক্যটার মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তাহলে এর জন্য আমরা কী নিয়ম শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকলে ডু ডাস ডিড দিয়ে করতে হয়। তো হেল্পস এস থাকলে ডাস লিখতে হয়, আমি ডাস লিখলাম। এখন পজিটিভ বাক্য হওয়ার কারণে সংক্ষিপ্ত নট লিখলাম। রূপক একটা ছেলে মানুষ এই জন্য হি দিলাম, কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল আনসার। তাহলে রূপক হেল্পস মি এটার আনসার হচ্ছে ডাজেন্ট হি। নাও মুভ অন টু দ্য নেক্সট। আই ডিড ইট, আমি এটা করেছিলাম। ডিড মূল ভার্ব। এখন বাক্যটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডিড দিয়ে করতে হয়, আমি ডিড দিলাম। এখন এটা হাবোধক বাক্য হওয়ার কারণে নট দিলাম, ডিডেন্ট আই। এখন ভাবিয়েন না যে এই ডিডটা এখানে আসলো, আসলে এই ডিডটা এই বাক্যের মূল ভার্ব, আর বাক্যের মূল ভার্বটা পাস্ট টেন্সে থাকলে ডিড দিয়ে করতে হয়। তার মানে এই ডিডটা হলো সাহায্যকারী ভার্ব। নাও মুভ অন টু দ্য নেক্সট। এর পরবর্তী নিয়মে আমি আপনাকে যেটা জানাবো সেটা হলো যে কোনো একটা সেন্টেন্সের শুরুতে যদি সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, অল এগুলো থাকে তাহলে এদের প্রোনাউন হিসেবে আমাকে দে লিখতে হয়। আর এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে যেটা ম্যাক্সিমাম সবাই স্টুডেন্টরা ভুল করে, সেটা হলো যে দে কখনোই সিঙ্গুলার ভার্ব নেয় না, দে সবসময় প্লুরাল নেয়। তার মানে কি বাক্যটার মধ্যে আপনার যদি ইচ্ছা হয় ডাস লিখতে কিন্তু আপনি তা লিখতে পারবেন না, ডু লিখবেন। যদি ইজ থাকে আপনাকে আর লিখতে হবে, যদি হ্যাজ থাকে আপনাকে হ্যাভ লিখতে হবে। এই যে আসুন এক্সাম্পলটা দেখে শিখি। বলা আছে যে সামওয়ান ইজ ওয়েটিং ফর মি, এখানে ইজ আছে, স্বাভাবিকভাবে আপনাকে লিখতে হবে ইজেন্ট। এখন সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান থাকলে দে লিখতে হয়। তো দে হচ্ছে প্লুরাল যার সাথে ইজ কখনোই যায় না, তাহলে এটা আর হয়ে যাবে। তাহলে সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ, এখানে আনসার হলো আরেন্ট দে। এখন কথা হলো আপনি আর কেন লিখছেন, ডু ডাস কেন লিখছেন না, হ্যাভ হ্যাজ কেন লিখছেন না? আসলে এম ইজ আর এটা একটা ফ্যামিলি, হ্যাভ হ্যাজ এটা একটা ফ্যামিলি, ডু ডাস এটা একটা ফ্যামিলি। ডু মানে করা, ডাস মানেও করা। ডু আর ডাসের মধ্যে তফাৎ কি? ডু হচ্ছে প্লুরাল, ডাস হলো সিঙ্গুলার। ইজ মানে যা, আর মানেও তা। ইজ আর এর মধ্যে তফাৎ কি? একটা সিঙ্গুলার একটা প্লুরাল। হ্যাভ মানে যা, হ্যাজ মানেও তা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তাহলে ইজ আছে আপনাকে আরই লিখতে হবে, কারণ ইসের প্লুরাল হচ্ছে আর, অন্য কিছু লেখা যাবে না। ওকে, নাও মুভ অন টু দ্য নেক্সট। এর পরবর্তী এক্সাম্পলে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এভরিবডি ডিজায়ার্স সাকসেস। এখানে ডিজায়ার্স আছে, তো স্বাভাবিক নিয়মে আমরা শিখি যে ভার্বের সাথে এস বা এস থাকলে ডাস লিখতে হয়। আমরা লিখলাম যে ডাস, এটা হাবোধক বাক্য, সংক্ষিপ্ত নট লিখলাম। এখন এভরিবডি, এভরিওয়ান, অল এদের বদলে প্রোনাউন দে হয়। তো দে যেখানে বসবে ডাস কখনোই সেখানে বসতে পারবে না, কারণ ডাস হলো প্লুরাল, দে হলো সিঙ্গুলার। তাহলে আনসারটা হবে ডোন্ট দে। এই যে আমরা ডোন্ট কেন লিখছি? কারণ ডু বা ডাস অল দ্য সেম, জাস্ট
সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তো সাহায্যকারী ভার্ব সবসময় বাক্যের সাবজেক্টকে ফলো করে। দে প্লুরাল হওয়ার কারণে ডু ডাসের মধ্যে প্লুরাল হলো ডু, এই জন্য আপনাকে লিখতে হবে ডু, আপনি ডাস লিখতে পারবেন না। তো এভরিবডি ডিজায়ার্স সাকসেস, আনসার হচ্ছে ডোন্ট দে। চলুন পরবর্তী কোয়েশনে যাওয়া যাক। বলা আছে যে এভরিবডি হ্যাজ দ্য ডিজায়ার টু গেট সাকসেস। আমি যখন কোনো একটা বাক্য থেকে ট্যাগ গঠন করব, মূল মন্ত্র হলো প্রথমত সাহায্যকারী ভার্ব লাগবে, এরপর আমি নট যোগ করবো কি না, বাক্যটা পজিটিভ হলে নট যোগ করতে হবে, নেগেটিভ হলে করা লাগবে না। তো যাই হোক, আমার প্রথমে সাহায্যকারী ভার্ব লাগবে, আমি হ্যাজ আছে দিলাম হ্যাজেন্ট, পজিটিভ বাক্য হওয়ার কারণে নট। এখন এভরিওয়ানের বদলে দে লিখতে হয়, তো যখনই দে লিখবো তখন হ্যাজ নট অ্যালাউ, কারণ হ্যাজ হলো সিঙ্গুলার আর দে হলো প্লুরাল, তাহলে এটা হয়ে যাবে হ্যাভেন্ট দে। তাহলে এভরিওয়ান হ্যাজ দ্য ডিজায়ার টু গেট সাকসেস, আনসার হচ্ছে হ্যাভেন্ট দে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই এক্সাম্পলটা, এই কোয়েশনটা সলভ করতে গিয়ে ভুল করে ফেলে। তো এর পরবর্তীতে আরও কিছু এক্সাম্পল দিয়ে আমি সেম জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, কারণ মানুষ এই জায়গাটাতে ভুল করে। যখনই সাবজেক্ট দে হবে তখন ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, কোনোভাবেই সিঙ্গুলার ভার্ব নট অ্যালাউ। ওকে, তাহলে লেখা আছে যে এভরি মাদার লাভস হার চাইল্ড। এখন লাভস আছে, সাধারণত এস বাই এস থাকলে ডাস লিখতে হয়, কিন্তু এই যে এভরি মাদার, এভরি থাকলেই দে লিখতে হবে। তো যখনই আপনি দে লিখবেন তখন আপনি আর ডাস লিখতে পারবেন না, ডু লিখতে হবে। এখন এটা পজিটিভ বাক্য হওয়ার কারণে ডোন্ট দে। এভরি মাদার লাভস হার চাইল্ড যদি কোয়েশন হয়, আনসার হবে ডোন্ট দে। এভরি মাদার লাভস হার চাইল্ড যদি সেন্টেন্স বা স্টেটমেন্ট হয়, ট্যাগ হবে ডোন্ট দে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী এক্সাম্পলে যাওয়া যাক। এর পরবর্তী এক্সাম্পলে আমি আপনার জন্য যেটা সেট আপ দিয়েছি সেটা হলো এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু গেট এ প্লাস। ওয়ান্টস হলো ভার্ব, এখন এভরি স্টুডেন্টের বদলে দে লিখতে হবে। তো যখনই আমি দে লিখবো তখন সাহায্যকারী ভার্ব না থাকলে ডু বা ডাস হয়, তো ডু বা ডাসের মধ্যে প্লুরাল হলো ডু, এই জন্য আমাকে লিখতে হবে ডু, আর এটা পজিটিভ বাক্য হওয়ার কারণে ডোন্ট দে। তাহলে এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু গেট এ প্লাস, ট্যাগ হচ্ছে ডোন্ট দে। চলুন পরবর্তী এক্সাম্পলটা নিয়ে কথা বলা যাক। এর পরের এক্সাম্পলে আমি লিখছি অল উইশেস টু বি হ্যাপি। অল থাকলেও দে লিখতে হয়, তো যখনই আমি দিয়ে লিখছি উইশেস ডু বা ডাস, এখন আমাকে লিখতে হবে ডোন্ট, পজিটিভ বাক্য এই জন্য নেগেটিভ ট্যাগ ডোন্ট দে। তাহলে অল উইশেস টু বি হ্যাপি, ট্যাগ হচ্ছে ডোন্ট দে। এরপরের এক্সাম্পলে আমি আপনার জন্য যেটা নিয়ে আসছি সেটা হলো যে নো ওয়ান ইজ অ্যালাউড হেয়ার। ইজ হলো সাহায্যকারী ভার্ব, তো প্রথমত আমি ইজ দিলাম। এখন নো প্লাস ওয়ান ইকুয়াল টু নান, মানে নো শব্দটা নেগেটিভ, তাহলে আমি এখানে ইজেন্ট দিতে পারবো না। এখন নো ওয়ান, নো বডি, নান, নাইদার, আইদার এরা থাকলে দে লিখতে হয়। তো যখন আমি দে লিখছি ইজ আমি কোনোভাবেই লিখতে পারবো না, কারণ দে প্লুরাল, ইজ সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর ভার্ব যদি প্লুরাল হয় সাবজেক্ট প্লুরাল হয়। এখন দে যেহেতু প্লুরাল আর ইজ এখানে অ্যালাউ না, আমাকে আর লিখতে হবে। বাক্যটা নেগেটিভ হওয়ার কারণে নট দেওয়া যাবে না। তাহলে নো ওয়ান ইজ অ্যালাউড হেয়ার, ট্যাগ কী হবে আর দে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এবারের প্রশ্নে বলা আছে আই হ্যাভ লিটিল মানি। তো আই হ্যাভ লিটিল মানি, এখানে হ্যাভ হলো সাহায্যকারী ভার্ব। কোনো একটা বাক্য থেকে যখনই আমরা ট্যাগ গঠন করব ফর দ্য ফার্স্ট টাইম আমার সাহায্যকারী ভার্ব লাগবে। এরপর আমাকে ভাবতে হবে যে আমি নট যোগ করবো নাকি করবো না, তারপর সাবজেক্টের প্রোনাউন লিখবো, হয়ে গেল। আর বাক্যটাতে সাবজেক্টের পজিশনে যদি প্রোনাউন থাকে তাহলে ওইটাই লিখতে হবে, যেমন আই, উই, শি, হি, ইট এগুলো নিজেই প্রোনাউন, এগুলো থাকলে ওগুলোই হয়। তো কথা হলো যে আমি প্রথমে হ্যাভ লিখলাম, এখন এই যে নেগেটিভ মানে নট যোগ করবো কি না এটা লেখার আগে আমাকে দেখতে হবে যে বাক্যটার মধ্যে নো আছে কিনা, নট আছে কিনা, নেগেটিভ শব্দ আছে কিনা। নো থাকলে নেগেটিভ, নট থাকলে নেগেটিভ, আর ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যেগুলো সেলফ নেগেটিভ, মানে ওরা থাকলে বাক্যটা একেবারে নেগেটিভ। আই গো মানে আমি যাই, আর আই নেভার গো মানে আমি কখনোই যাই না, এখানে নেভার শব্দটা নেগেটিভ। এরকম করে নো সুনার, হার্ডলি, স্কার্লি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটিল, এই শব্দগুলো নেগেটিভ। তো এখানে লিটিল শব্দটা আছে, এটা নেগেটিভ, যে কারণে আমাদের আনসার কী হবে, আনসার হবে হ্যাভ আই। এখানে কোনো নট দেওয়া যাবে না, কোয়েশ্চেন মার্ক। তাহলে আই হ্যাভ লিটিল মানি, আনসার কী হবে, আনসার হবে হ্যাভ আই। এরপরের এক্সাম্পলে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সামথিং ইজ মিচিং। ইজ আছে, তো যে কোনো বাক্য থেকে ট্যাগ বানাতে হলে প্রথমত সাহায্যকারী ভার্ব লাগে, আমি ইজ দিলাম। তারপর দেখতে হবে বাক্যটা নেগেটিভ কিনা। কেমনে বুঝবেন, নো, নট আর সেলফ নেগেটিভ শব্দ থাকলে নেগেটিভ বুঝবো, এখানে ওগুলো নাই, তার মানে এটা পজিটিভ, তাহলে আমাকে নট দিতে হবে। আর নট লেখার সময় কনস্ট্রাক্টেড ফর্মে লিখতে হয়। আর সামথিং, কোনো শব্দ প্লাস থিং যদি থাকে তাহলে ইট হয়। তাহলে এখানে আমরা একটা নতুন নিয়ম পাইলাম যে এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং এগুলো থাকলে ইট দিতে হবে, তাহলে আমরা ইট দিলাম। তো সামথিং ইজ মিসিং, এটা যদি স্টেটমেন্ট হয় তাহলে ট্যাগ কী হবে, ইজেন্ট ইট। এরপর যেটা আছে এখানে বলা আছে আই ডোন্ট হ্যাভ এনি ল্যাপটপ, এখানে ডোন্ট
হ্যাভ দুটো ভার্ব আছে। এখন এই বাক্যটাতে আবার একটা নিয়ম আছে, কোনো বাক্যের মধ্যে যদি একাধিক সাহায্যকারী ভার্ব থাকে তাহলে যেটা ফর দ্য ফার্স্ট টাইম থাকবে আমরা সেটাকে ফলো করে ট্যাগ গঠন করব। তাহলে ডোন্ট হ্যাভ আছে, আমরা ডোন্টকে দেখে ট্যাগ গঠন করব। তো কোনো একটা বাক্য থেকে ট্যাগ বানাতে হলে সবার আগে লাগবে সাহায্যকারী ভার্ব। আমি ডু দিলাম, এখন এখানে নট আছে, নট থাকলে সেটা বাদ দিতে হয়। ট্যাগের মূল নিয়মটাই হলো যে পজিটিভ বাক্যের নেগেটিভ ট্যাগ হয় আর নেগেটিভ বাক্যের পজিটিভ হয়। তো এটা নেগেটিভ বাক্য, তাহলে নট হবে না, ডু দিলাম। এখন আই একটা প্রোনাউন, আই বসলো, কোয়েশ্চেন মার্ক দিলাম। তো আই ডোন্ট হ্যাভ এনি ল্যাপটপ, ট্যাগ হচ্ছে ডু আই। এরপরের বাক্যের মধ্যে বলা আছে লেটস ডু ইট, লেটস ডু ইট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অন্য 8-10টা নিয়ম থেকে একটু ব্যতিক্রম। যেমন এই যে আমি আপনাকে শেখালাম প্রত্যেকটা ট্যাগের জন্য দুটো বেসিক নিয়ম আছে। ইম্পারেটিভের ক্ষেত্রে কি হয়, যদি লেটস হয়, লেট মি হয়, তাহলে তাদের জন্য আনসারটা ফিক্সড করে দেওয়া আছে। আর অন্য যে কোনো হলে উইল ইউ। তো ঘটনা হলো যে লেট মি থাকলে আমরা লিখবো শ্যাল আই, লেট আস থাকলে লিখবো শ্যাল উই, আর লেট অন্য যে কোনো ক্ষেত্রে থাকলে লিখবো উইল ইউ। যে কোনো ভার্ব দ্বারা শুরু হলে লিখবো উইল ইউ। ওন্টিও লেখা যায়, ক্যানেও লেখা যায়, তবে উইল ইউ লিখলে ভুল হবে না। তো যেহেতু আমার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই, এই জন্য আমি ওইটাই মনে রাখবো। ওকে, আসুন এক্সাম্পল সলভ করি। লেখা আছে লেটস ডু ইট, আমাকে লিখতে হবে যে শ্যাল উই। এর আরেকটা অংশ আমি দিয়েছি লেট মি গো ফাস্ট, আমাকে লিখতে হবে যে শ্যাল আই। এই দুইটা না ফিক্সড করা আছে। তাহলে লেট আস বা লেটস থাকলে লিখবো শ্যাল উই, লেট মি থাকলে লিখবো শ্যাল আই। এটা ফিক্সড, আপনাকে মনে রাখা লাগবে। এরপর যেটা আসছে এখানে বলা আছে যে আনসার দ্য কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার হলো একটা ভার্ব, সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে এটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হলো উইল ইউ। ওন্ট ইউ লিখলেও হবে, ক্যান ইউ লিখলেও হবে, কিন্তু উইল ইউ লিখলে কোনো ভুল হবে না। কাজেই আমরা একটা ভালো করে মনে রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে উইল ইউ। পরবর্তী এক্সাম্পলে বলা আছে হাউ ইজি ট্যাগ ইজ। এখন এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো হঠাৎ করে যাদের প্র্যাকটিসে নাই ভাববে ওরে বাবা এটা আবার কেমনি করবো। সেন্টেন্স যাই হোক না কেন, ইম্পারেটিভের ক্ষেত্রে নিয়মটা একটু ব্যতিক্রম, বাট অন্য সব সেন্টেন্সের ক্ষেত্রে ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে সাহায্যকারী ভার্ব লাগবে, এরপরে পজিটিভ হলে নট যোগ করবো, নেগেটিভ হলে নাই, তারপর সাবজেক্টের প্রোনাউন দিব, হয়ে গেল। তাহলে দেখেন হাউ ইজি ট্যাগ ইজ, এখানে ট্যাগ হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, তো আমি ইজ দিলাম। এখন এটা হাবোধক বাক্য, এই জন্য সংক্ষিপ্ত নোট দিলাম। এখন ট্যাগ একটা নাম, এর বদলে ইট হবে। কারণ কি, ছেলে মানুষের বদলে হি হয়, মেয়ে মানুষের বদলে শি হয়, আর অন্য যে কোনো ছেলে বা মেয়ে আপনি যদি কনফিউজড হন তাহলে এক বচনে ইট, বহু বচনে দে। তো ট্যাগ একটা নাম, এক বচনের জন্য ইট দিলাম, এই হলো কথা, কোয়েশ্চেন মার্ক দিলাম। তাহলে হাউ ইজি ট্যাগ ইজ, আনসার হচ্ছে ইজেন্ট ইট। এরপর বলা আছে কি হোয়াট আ ফুল ইউ আর, এই যে ইউ হলো সাবজেক্ট আর হলো সাহায্যকারী ভার্ব, তাহলে আমি প্রথমে আর দিলাম, পজিটিভ বাক্য এই জন্য নট আরেন্ট। এখন ইউ একটা প্রোনাউন, এই জন্য ইউ ইউ বসলো। তো সেন্টেন্স যাই হোক না কেন ট্যাগ বানাতে হলে সবার আগে সাহায্যকারী ভার্ব লাগে, তারপর প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন লিখতে হয়। তো আমি ইউ আর আছে, আমি দিলাম আরেন্ট ইউ, হয়ে গেল আনসার। তো সর্বশেষ যে এক্সাম্পলটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, এখানে বলা আছে যে ইফ ইউ কাম আই উইল গো। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লোজ থাকে, এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লোজ, এটাকে বলে প্রিন্সিপাল ক্লোজ। তো যেই ক্লোজটাতে ক্লোজ মার্কার থাকে, সেন্টেন্স কানেক্টর থাকে, ওটা সাবঅর্ডিনেট হয়, ওটা দিয়ে ট্যাগ গঠন করতে হয় না, কারণ এটা বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, বরং অর্থ প্রকাশের জন্য এই মূল ক্লোজের উপর নির্ভর করে। তাই এখানকার নিয়মটা কি, একটা সেন্টেন্সের দুইটা ক্লোজ থাকলে প্রিন্সিপাল ক্লোজ দিয়ে ট্যাগ গঠন করতে হয়। তাহলে প্রিন্সিপাল ক্লোজে বলা আছে আই উইল গো, তাহলে উইল যদি থাকে তাহলে এটার শর্টকাট হচ্ছে ওন্ট, আর আই হলো একটা প্রোনাউন, এই জন্য আই দিলাম। আমি ওন্ট লিখেছি এই জন্য যে এটা পজিটিভ বাক্য, যদি নেগেটিভ হতো তাহলে উইল আই হইতো, এখন পজিটিভ হওয়ার কারণে আমি ওন্ট আই দিলাম। তো উইলের সাথে নট যোগ করলে ওন্ট হয়, ক্যানের সাথে নট যোগ করলে কান্ট হয়, শ্যালের সাথে নট যোগ করলে শান্ট হয়, এটা একটু মাথায় রাখবেন। তো এই হলো বিষয়। আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ট্যাগ কোয়েশনের রুলসগুলো আপনার সামনে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করলাম। আমি যে কথাগুলো বলেছিলাম এর মধ্যে যে রুলসগুলো আসছে, এরকম করে আপনি যদি এভরি ডে প্র্যাকটিস করেন তাহলে টোটাল কোয়েশনটা আপনার কাছে একেবারে সহজ হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ সুন ইন দ্য নেক্সট সাম আদার ভিডিও, অ্যান্ড টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আসসালামু আলাইকুম।